আদ্রিত রাতে কতবার যে ঈশার নাম্বারে কল দিল, কত শত মেসেজ যে পাঠালো তা গণনা করা যাবে না। ঈশা একবারও কল রিসিভ করেনি, একবারও মেসেজ সিন করেনি। 12টার দিকে আদ্রিত অফিসে আসে। সকাল 8টায় বের হলেও ধানমন্ডি টু উত্তরা আসতে বিশাল জ্যামে বসেছিল 2 ঘন্টার মতো। বড় বড় পা ফেলে কেবিনে প্রবেশ করার সময় সকলে দাঁড়িয়ে সালাম দিল। নিয়ম অনুসারে ঈশ্বর সালাম দিয়েছে, তবে একবারও ওর দিকে তাকায়নি। কতবার কফি আনতে বাইরে গেল, ঈশা তাকালোই না। সারাক্ষণ কপাল কুঁচকে ছিল, অথচ অন্যান্য সময়ে একবার বের হলে 2-3বার নীরবে চোখাচোখি হয়ে যেত। আদির ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছে অন্যের রাগ ঈশার ওপর ঝাড়ার কোনো দরকার ছিল না। মেয়েটা কেন কল দিয়েছিল তাও জানা হলো না, তবে আদিত 99% শিওর তা ওকে উইশ করার জন্যই। ইস, ওভাবে না ধমকালেও হতো, বুঝিয়ে বললে মেয়েটা বুঝে যেত। আদিত কাজও পাচ্ছিল না ঈশাকে কেবিনে ডাকার। কাজ ছাড়া ঈশাকে ও কেবিনে ডাকবে না। অযথা কেবিনে ডেকে ব্যক্তিগত কথা বলার মতো ছেলে আদ্রিত নয়। ভাবলো অফিস আবার শেষ করে ঈশার সাথে কথা বলবে, ঈশাকে গতকালে সবটা খুলে বলবে। তাহলে তো ঈশা আর আদ্রিতকে ভুল বুঝবে না। ঈশা বুঝতার মেয়ে, আদ্রিতের পরিস্থিতি ওর বোঝা উচিত। আদ্রিত আশা রাখে ঈশা বুঝবেও। 6টা বাজতেই আদ্রিত মোবাইলটা পকেটে ঢুকিয়ে ব্লেজারটা হাতে তুলে নেয়। কেবিন থেকে বের হতে ডিপার্টমেন্টের সবাই পার্টি স্প্রে মারে, কনফেটি ছেটায়, একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে স্যার। আদিত চমকায়, খুশিও হয়। মিনহাজ বড় একটা কেক নিয়ে আসে, সকলেই আছে, কেবল ঈশা নেই। সোহিনী কেকটা খুলে একটা টেবিলে রাখে, পিয়নকে দিয়ে টেবিলটা অ্যারেঞ্জ করেছে ওরা। ছুরি বের করে আদ্রিতের দিকে বাড়িয়ে দেয়। আদিত ছুরিটা হাতে নিয়ে বলে, মিস ঈশা কোথায়? হৃদয় পাশ থেকে বলে, ওর মাইগ্রেনে ব্যথা উঠেছে স্যার, বাসা চলে গিয়েছে। আদ্রিত বাম হাতটা মুঠো করে ফেলে, ঘড়ির দিকে তাকায়, 6টা 8। এর মধ্যেই চলে গেল। ঈশা যে ইচ্ছে করে এমন করেছে আদ্রিতের বুঝতে একটু অসুবিধা হয় না। পাশাপাশি গতকালের পর থেকে আদ্রিত হৃদয়কে দু চোখে সহ্য করতে পারছে না। এখন ঈশার খবরও ওকে দিল হৃদয়। ভীষণ রাগ লাগছে আদ্রিতের, কিন্তু তা বাইরে প্রকাশ করে ফেললে তো হবে না। আদ্রিত চাপা একটা শ্বাস ফেলে কেকটা কাটে, সকল একটা গ্রুপ ছবিও তোলে। মোটামুটি ফর্মালিটিগুলো শেষ করে আদ্রিত বেরিয়ে পড়ে। তখন ঘড়িতে 7টা। ঈশা যে সাংঘাতিক রাগ করেছে আদ্রিত তা বেশ ভালো করে বুঝতে পারছে। ভাবলো একবার মতিঝিল যাবে, কিন্তু আজ ঢাকায় অনেক জ্যাম। এখন মতিঝিল যেতে যেতে ওর খবর হয়ে যাবে। ঠোঁটে ঠোঁট চেপে স্টিয়ারিংয়ে হাত রেখে বেশ অনেকক্ষণ যাবৎ বসে রইল। কিছু একটা ভেবে নিজের ফ্ল্যাটের দিকে রওনা হলো। পথে আবার ঈশাকে ফোন করলো, মেসেজ করলো, কিন্তু লাভের কিছুই হলো না। ঈশা একবারও কলটা রিসিভ করেনি। 6:45টার দিকে ঈশা বাসা ঢোকে। ক্লান্ত পায়ে রুমে গিয়ে দেখে ইনায়া এক কাত হয়ে শুয়ে বই পড়ছে। ঈশা গায়ের ওড়না খুলে বিছানা রাখে, ঘড়ি খুলতে খুলতে বলে, তুই আমার রুমে যা। আমার রুমের ফ্যান চলছে না, মেবি ক্যাপাসিটি নষ্ট হয়ে গিয়েছে, আব্বু কাল ঠিক করে দিবে বলল। ঈশা আর কিছু বলে না। ইনায়া উঠে বসে, অভিযোগের স্বরে বলে, তুমি কি এটা ঠিক করেছ আপু? ঈশা ভ্রু কুঁচকে বলে, কি? কত সময় নিয়ে এত বড় কেক বানালে, আর পুরোটাই ভাইয়াকে দিয়ে দিলে? আমি বুঝি একটু ভাগে পাওয়ার যোগ্য না? দেখতে কি সুন্দর হয়েছিল, ভেবেছিলাম সব ভাইয়াকে দিলেও 2 পিস শিওর আমি খাবো। তুমি তো একটা কোনাও রাখোনি আমার জন্য। ঈশার মাথাটা আবার চিনচিনিয়ে ওঠে। কাল সকাল 7টায় বোধহয় ঘুম থেকে উঠেছিল। অফিস করে কত কষ্ট করে কেকটা বানিয়েছিল। তারপর রাতে আবার ঘুমায়নি ও। সারা রাত বারান্দা দাঁড়িয়েছিল। চোখ বন্ধ করলে আদ্রিতের কথাগুলো বারবার কানে ভাসছিল। কতটা রুড ভয়েসে কথা বলেছিল। ঈশার ভাবলে গলা খিচে আসে। সব এক্সাইটমেন্ট ওর 1 মিনিটে নষ্ট হয়ে গিয়েছিল। প্রতিবার এটাই হয়, এক্সাইটেড হয়ে কিছু করে আর পুরোটাই ভেস্তে যায়। ও আর কখনোই আদ্রিতকে বার্থডে উইশ করবে না, কখনোই বার্থডে উপলক্ষে কেক বানাবে না। এটা ওভার রিজেক্ট মনে হলে ঈশা ওভার রিয়েক্টই করে। অন্যের ঝাড়ি ঈশা কেন খাবে? ওর মন নেই, ওর কোনো দাম নেই? মুড খারাপ হলে ওকে যা ইচ্ছে তা বলে দিবে? শব্দ করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। এনায়া কপাল কুঁচকে বিড়বিড় করে বলে, হলোটা কি? আবার কাজ ঝাঁকিয়ে বইয়ের দিকে তাকায়। বরাবর 1 সপ্তাহ পর থেকে ইনায়ের 3rd ইয়ারের এক্সাম শুরু, তাই জোর কদমে পড়তে হবে। ঈশা আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। সারা রাত না ঘুমিয়ে থাকার কারণে গোসল করতেই শরীর ছেড়ে দিয়েছে যেন।
খাওয়ার চাইতেও ঘুম এখন গুরুত্বপূর্ণ। ইনায়ের দিকে তাকিয়ে বলে, আমি মোবাইল সাইলেন্ট করে রাখছি, কেউ কল দিলে রিসিভ করার দরকার নেই। সারা রাত কাজ করেছি, এখন ঘুমাতে হবে, বুঝেছিস? লাইট নিভিয়ে দেব? না, তুই পড়। চোখে ওড়না চেপে ঈশা কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে রইল। চোখে ওড়না রাখার কারণ আলোতে ওর ঘুম হয় না। সারা রাত না ঘুমিয়ে থাকা বিছানা পিঠ এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। তখন 10:45। ঈশা গভীর একটা ঘুম দিয়ে উঠে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আপিয়া সুলতানা মোবাইলে কথা বলছেন। ঈশা ভ্রু কুঁচকে তাকায়, কথাগুলো শুনে বোঝে আদ্রিত কল দিয়েছে। ঈশা পা বাড়ায় না, ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে মায়ের কথা শুনতে থাকে। কথা বলতে বলতে ওয়াশরুমের দরজার দিকে চোখ পড়তেই আপিয়া সুলতানা বলেন, আচ্ছা ধরো। ঈশা ওয়াশরুম থেকে বেরিয়েছে। ঈশা এক মুহূর্ত অপেক্ষা করে না, আবার ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে। আফিয়া সুলতানা অবাক হয়। উনি আমতা আমতা করে আদ্রিতকে বলে, ও আবার ওয়াশরুমে গিয়েছে, ও আসলে তোমাকে কল দিতে বলি। ঠিক আছে আম্মু, আদ্রিত ক্ষীণ স্বরে বলে। আদ্রিত নিচ থেকে কলটা কেটে বিছানার চিত হয়ে শুয়ে পড়ে। কথা না বললে সবটা সলভ আউট হবে কি করে? 10 মিনিট পর ঈশা বের হতে আফিয়া সুলতানা ওকে প্রশ্ন করে, আদ্রিতের সাথে ঝগড়া করেছিস? না তো, ওর কল রিসিভ করছিস না কেন? আমি ঘুমিয়েছিলাম আম্মু। তাহলে ওভাবে ওয়াশরুমে ঢুকে গেলি কেন? আমার প্রাকৃতিক কাজ ছিল তাই। তুই তো ওয়াশরুম থেকেই বেরিয়েছিলি, মিথ্যে বলিস না। কিসের মিথ্যে? মানুষের বারবার যাওয়ার প্রয়োজন হয় না, আমারও হয়েছিল। ঝগড়া করিস না ইস্যু, সংসার শুরু হওয়ার আগে এইসব কি? এমন করলে কীভাবে হয়? ঝগড়া হয়নি, তুমি তোমার মোবাইল রেখে যাও। আমার ফোনে ব্যালেন্স শেষ, তোমারটা দিয়ে কথা বলবো আমি। আফিয়া সুলতানা মোবাইল রেখে বেরিয়ে পড়ে। ঈশা আদ্রিতের নাম্বারটা মায়ের ফোন থেকে ব্লক করে দেয়। এখন হাজারো কল দিয়েও কোনো লাভ নেই। তারপর নিজের মতো করে স্ক্রল করতে থাকে। আদ্রিত একের পর এক মেসেজ দিতে থাকে। ঈশা নোটিফিকেশনের সব মেসেজই পড়ে কিন্তু সিন করে না। নিজের মতো স্ক্রল করতে থাকে, স্টোরি দিতে থাকে। আদ্রিত ঈশা সব স্টোরি দেখছে আর রাগে ফুঁসছে। একটু ঝাড়ি না হয় দিয়েছে এমন করতে হবে? অনলাইনে সবাই তো করেছে, অথচ আদ্রিতের কল রিসিভ করে না, মেসেজ সিন করে না। ফাজলামি নাকি? অন্যের বেলায় ঠিকই জ্ঞান ছাড়ে, নিজের বেলায় লবডঙ্কার। এই সাথে নিজস্ব একটা কাজের গ্রুপ আছে। তুলি আদ্রিতকে সেই গ্রুপ অ্যাড করেছে। আদ্রিত গ্রুপটা মিউট করে রেখেছিল, এতটা ঢুকে না ও ওখানে, অথচ গ্রুপটায় প্রতিদিনই ঝড় ওঠে। আদ্রিত ওখানে ঢুকলো। ঈশা সেখানে অ্যাক্টিভ আছে, মেসেজ দিচ্ছে, হা হা হি হি করছে। আদ্রিত সেখানটা গিয়ে মেসেজ লিখলো, ঈশা ইনবক্সে মেসেজ সেন্ড করো, কথা আছে। ঈশা গ্রুপটার অ্যাডমিন নয়, অ্যাডমিন তুলি। তুলি এই মেসেজটাকে পিন করে রাখলো। ঈশা হলে সাথে সাথে আদ্রিতকে রিমুভ করে দিত। সকলে দেখে একজোট হাসাহাসি করলো। ভয়েস পাঠিয়ে ঈশাকে মেসেজ সেন্ড করতে বলল। আদ্রিত কোনোরকম পাতা দিল না। ঈশা এদিকে রাগে লাল, সকলে ওর মজা উড়াচ্ছে, বিশেষ করে ফারিয়া ওকে ইনবক্সে এসে খোঁজাচ্ছে। ঈশা তখনও মেসেজ সিন না করায় আদ্রিত আবারও মেসেজ দেয়, কী হলো? ইনবক্সে যাও, কথা আছে তো নাকি? ঈশা মেসেজটা পড়তে পড়তে একটা রুক্ষ গম্ভীর অর্ডার দেওয়ার ভয়েস শুনল যেন। মেসেজ তো সিন করলো না, গ্রুপের পচানি যাতে সহ্য করতে না হয় তাই গ্রুপ থেকেও লিভ নিয়ে নিল। আদ্রিতের ইনবক্সেও ঢুকলো না, নোটিফিকেশনে মাত্রই পাঠানো মেসেজটা পড়ল। ঈশা, পিক আপ দ্য ফোন। মাথা গরম ছিল, ভুল বলে ফিরেছি। বুঝদার হয়ে ন্যাকামিও না করে কলটা ধরো, সবটা শোনো আগে। ঈশা 2 পয়সার দামও দিল না, উল্টো রেস্ট্রিক্ট মেরে ফেলে রাখলো। ঈশা এবার সর্বোচ্চ ন্যাকামি করবে, যতটা ন্যাকামি করা যায় সব করবে। আদ্রিত কী করতে পারে ঈশাও তা দেখবে। ঘড়িতে তখন 12:30। আদিত ঘরের এক সাইড থেকে অন্য সাইডে পায়চারি করছে, বারবার ঘাড়ের পিছনে হাত বুলাচ্ছে, মাথার পেছনের দিকে চুল খামচে ধরছে। বেডে বসে পুনরায় ঈশার নাম্বারে কল করে, বরাবরের মতো রিং হয়ে কেটে যায়। না ব্লক করছে না কল রিসিভ করছে। আদিত ঠোঁট কামড়ে কিছুক্ষণ বসে থাকে, তারপর হুমায়ুন কবিরের নাম্বারে কল করতে গিয়েও থেমে যায়। এত রাতে কল দেওয়াটা ভদ্র মানুষের কাজ নয়। আদিত ইনায়ের নাম্বারে কল করে, ব্যস্ত আছে। প্রকুচকে ও এবার রুদ্রের নাম্বারে কল দেয়, ওটাও ব্যস্ত শোনায়। আদিত তাতে দাঁত চেপে বলে, বাল কতগুলো, বয়স হওয়ার আগে পেকে গেলে যা হয়। আদিত ফোঁস করে কয়েকটা শ্বাস ফেলে, মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে, বেডসাইড টেবিল থেকে ল্যাপটপটা নেয়। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলবে না বললেও এক মুহূর্তে গুলিয়ে ফেলে। ঈশার ইমেলে এক ঢালা কাজ পাঠায়, কঠিন কাজ, যেগুলো ঈশা কারো হেল্প ছাড়া সলভ করতে পারবে না। মেইলগুলো পাঠানোর পর ছোট করে লেখে,
পিক আপ মাই ফোন আর ডু অল দ্য ওয়ার্কস। স্থির দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। প্রায় আধা ঘন্টা পর অফিসিয়ালি নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। ওকে স্যার, আই উইল ডু অল দ্য ওয়ার্কস। কখন সাবমিট করতে হবে? আদিতের রক্ত গরম হয়ে যায় যেন। অবাক হয়ে বিড়বিড় করে বলে, এত তেজ? ওকে, আমিও দেখি কল না করে কি করো। চশমার নাকে ঠেলে লিখে 9:30, একজ্যাক্ট 9:30। আদিত তার চেয়েও বেশি অবাক হয় যখন অপর প্রান্ত থেকে উত্তর আসে, ওকে স্যার, ঠিক আছে, ঠিক 9:30 সাবমিট করব। আদিত হতবাক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা মোটেও সফট না, মোটেও না। মেয়েটাকে সফট ভেবে আদিত মস্ত বড় ভুল করেছিল। এই মেয়ে আজকে একটা ভণ্ড তেজি একরোখা জেদি মেয়ে, কিন্তু আদিত নিজেও কম না। প্রতিটা কাজ যেন নিখুঁত হয়। ভুল পেলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। মেসেজটা সিন হয়ে আর কোনো উত্তর আসে না। আদিত মনে মনে পৈশাচিক হাসি দেয়। ভুল তো হবেই, ঈশার তো এক্সপিরিয়েন্স হয়নি এমন হার্ডওয়ার্ক করার। ঈশার কলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু 5 মিনিট পর কলের বদলে অফিসের নাম্বারে মেসেজ আসে, ভুল না করার চেষ্টা করব স্যার, দোয়া করবেন আপনার কাজগুলো যেন নিখুঁতভাবে করতে পারি। আদিত হাত মুঠোবন্দি করে দাঁতে দাঁত চেপে বসে থাকে। মেয়েটার সেলফ রেসপেক্ট বেশি, অনেক বেশি, এত বেশি যে আদিত তার ভার সহ্য করতে পারছে না। ইনায়া অনিরুদ্ধের ইনবক্সে গিয়ে দেখে ওকে ছেলেটা এখন আনব্লক করেনি। এত মার খেলো তাও বেড়ার তেজ কমে না। হিউম্যান বিং আইডিটা লগ ইন করে। ওখানে গিয়ে মেসেজ আরও গরম হয়। স্টোরিতে 7টা ছবি পোস্ট করেছে নিতুর সাথে, সবগুলো লাইব্রেরিতে, ভিন্টেজ স্টাইলের ছবি। ইনায়া সর্বাঙ্গে আগুন জ্বলে উঠল। ও দ্রুত নাম্বারে কল করলো। 2বার কেটে দিল, তৃতীয়বার কল করতে রিসিভ করে। হ্যালো, কে? কুত্তা, ইনায়া চিবিয়ে চিবিয়ে বলে। এক্সকিউজ মি, কল করে এভাবে জ্বালাচ্ছেন কেন? আর গালিগালাজ দেওয়ার কী ধরনের স্বভাব? নিতুর সাথে ওইভাবে ছবি পোস্ট করেছেন কেন? তো আপনার কি রুদ্ধ, বেশি হয়ে যাচ্ছে না? আমি বেশি করলে আপনার কি? আপনার খাই না পড়ি? গালি খাইয়েন না, আমি তোমাকে বালু মুলাই না। ইনায়া গালি দিতে গিয়েও দেয় না। আপু বলেছিল শান্ত স্বরে বোঝাতে। ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, ছবিগুলো ডিলিট করুন রুদ্ধ, ভালো লাগছে না আমার। ওকে। ইনায়া অবাক হয়, এত তাড়াতাড়ি মেনে নিল? কিভাবে সম্ভব? বলে ডিলিট করে দেবেন? কল কাটও করছি। ইনায়া কল কেটে দেয়। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। ঈশা ওয়াশরুম থেকে বের হয়। গামছা দিয়ে মুখ মুছে বিছানায় বসে ল্যাপটপটা কোলে তুলে নেয়। আধা ঘন্টা আগে মেল এসেছে। পুরোটা স্লাইড দেখতে দাঁতে দাঁত চেপে ধরে। বেডের কার্ডবোর্ডের বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে বসে ব্যস্ত হাতে টাইপ করে। ওর মেজাজ এখন তুঙ্গে। মোবাইলের দিকে চোখ রাখা ইনায়ের দিকে তাকিয়ে বলে, ঘুমাবি না? ঈশার কথা ইনায়ের কানে যায় না। মোবাইলের দিকে তাকিয়ে ইনায়া শোয়া থেকে উঠে বসে। চোখ বড় বড় হয়ে যায় ওর। রুদ্ধ ছবি ডিলিট করার নাম করে আরও 3টে নতুন ছবি আপলোড করেছে। নিতুর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়েছিল এমন ছবি। ইনায়া দ্রুত অনিরুদ্ধকে কল করে। অনিরুদ্ধ কল রিসিভ করে সাথে সাথেই, তোকে আমি স্টোরি ডিলিট করতে বলেছিলাম জানোয়ার। ঈশা ভ্রু কুঁচকে ফেলে। এভাবে কার সাথে কথা বলছে? আমি স্টোরি না ডিলিট করলে তোর কি? আমি আরও দেব। আপনি তুই তুকারি করছেন কেন? তুমি তুই তুকারি করছো কেন? ইনায় দাঁতে দাঁত চেপে বলে, আমি গু খাইলে তুইও গু খাবি? হ্যাঁ খাবো। রুদ্ধর বাচ্চা, তোকে আমি ছাড়বো না, বেয়াদব ফালতু ছেলে। নতুন মেয়ে পেয়ে। ঈশা নতুন মেয়ে পরে আর অতটা খেয়াল করলো না। টুম করে একটা শব্দ হলো। ল্যাপটপের দিকে তাকালো। শাফায়াত সিদ্দিকের আইডি থেকে মেসেজ এসেছে, প্রতিটি কাজ যেন নিখুঁত হয়, ভুল পেলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। ঈশা ধপ করে মেজাজ গরম হয়ে গেল। এদিকে ইনায়া গালিগালাজ করেই চলেছে। এক পর্যায়ে ইনায়া বলে, আপনার চাইতে আদ্রিত ভাইয়া অনেক ভালো। ঈশা তেতে ওঠে। অনেকটা চেঁচিয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, এই খাট থেকে নাম। ইনায়া কানে মোবাইল চেপে ঈশার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আগে নাম বলছি। ইনায়া কানে মোবাইল রেখেই খাট থেকে নামে। ঈশা নিজেও দাঁড়ায়। ইনায়ার হাত ধরে ওর দরজার সামনে দাঁড়া করায়। দরজা খোলে। ততক্ষণে ইনায়া কল ঘেঁটে দিয়েছে। কি করছো? রুম থেকে বের হ। কেন? বের হ বলছি। শান্ত কণ্ঠ। কিন্তু কেন? ঈশা এবার ইনায়ের ঘাড় ধরে রুম থেকে বের করে। দরজা লাগাতে লাগাতে বলে, সারা রাত বাইরে থেকে ঝগড়া কর, বাপ মাকে না জানিয়ে বিয়ে করার আগে মনে হয়নি ছেলে ভালো না, ছেলে বেয়াদব। সে সময় তো নাচতে নাচতে বিয়ে করেছিস, এখন ফল ভোগ কর। অনেক ভালো হয়েছে,
তোর এভাবে শিক্ষা হওয়া উচিত ছিল। আর কে ভালো? সবগুলো ভাই এক পদের। কতটুকু জানিস তুই? তোর এইসব আদিক্ষেতা মার্কা কথা যেন আমার কানে না আসে, বেয়াদব। মুখের ওপর দরজা বন্ধ করে দিল। ইনায়া হতবাক হয়ে তাকিয়ে থাকে। দরজা ধাক্কে বলে, আপু আমি ঘুমাবো, প্লিজ দরজা খোলো। ফ্যান নষ্ট আমার রুমের। ড্রয়িং রুমে ঘুমা, আর কোনো সাউন্ড যাতে না শুনি আমি। এসব পরপরে ব্যস্ত হাতে টাইপ করে। ভুল না করার চেষ্টা করব স্যার, দোয়া করবেন আপনার কাজগুলো যেন নিখুঁতভাবে করতে পারি। ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে বসে। এদিকে ইনায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, ব্যস্ত হাতে টাইপ করে। কালকে তুই খেলে আমার সামনে বস শালা। ফোঁস করে শ্বাস ফেলতে থাকে। বড় সোফায় চিত হয়ে শুয়ে পড়ে। ওর জীবনটা তিতা করলার চেয়েও কড়া রকমের তিতা। উফ, বেচারি জানলেও না কিসের জন্য ওকে রুম থেকে বের করা হয়েছে। আদিত বারবার ঘড়ির দিকে তাকায়। 9টা 27। 3 মিনিট পর ঈশাকে ডেকে পাঠাবে ও। খোলাখুলিভাবে কথা বলে ডিসমিস করে ফেলবে। এত ঝামেলা তো সহ্য করা যায় না। বউ মানুষ থাকবে নরম সরম, মিষ্টি মুখে হাসি মুখে ভাবে, তা না করে রেগে বউ হয়ে আছে। মে আই কামিন স্যার? দরজা নক করে ঈশা অনুমতি চায়। আদিতকে আর ডেকে পাঠাতে হলো না। টাই ঠিক করে গম্ভীর কণ্ঠে বলে, কাম। ঈশা কেবিনে প্রবেশ করে। ফাইল আর ল্যাপটপটা টেবিলে রাখে। সিট। ঈশার চালচলন ব্যস্ত, বেশ শান্ত, ধীর স্থির কাজ। চোখের ভাষাও স্বাভাবিক। আদিত সবটা লক্ষ্য করে। আদিত ফাইলগুলো একটার পর একটা দেখতে থাকে। চোরা চোখে ঈশার দিকেও বার কয়েকবার তাকায়। মেয়েটা এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে। আদিত কাজগুলো দেখে। ও যেমন ভুল চেয়েছিল মেয়েটা তেমন ভুল করেনি। আর যা করেছে তা চলে, সংশোধন করা যাবে। হেল্প নিয়েছেন? জি, ঈশার কাট জবাব। আদিত অনুমান করেছিল হেল্প না নিলে ঈশা এগুলো করতে পারতো না। হেল্প নিয়েছেন কেন? হেল্প নেওয়া যাবে না এটা কোথাও মেনশন করা ছিল না। মেনশন থাকলে নিতাম না। আদিত শব্দ করে শ্বাস ফেলে। তোমার সাথে কথা বলতে চাইছি। জি বলুন। সেদিন অনেক রুড বিহেভ করেছিলাম আমি। ঈশা শান্ত চোখে তাকিয়ে থাকে। আদিত নিজের মতো করে বলে, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। ঈশা মাথা নত করে। ঈশা মোমের মতো মেয়ে, আপনজনের সাথে বেশিক্ষণ রাগারাগি করে থাকতে পারে না, কিন্তু মুখে হাসি ফুটা রাখে। আদিত বলে, তবে তুমি ম্যাচিউর হয়ে ইমম্যাচিউরের মতো কাজ করছো গোটা একটা দিন। বাংলা ভাষা যাকে বলে ঢং। তোমার আমার অবস্থা বোঝা উচিত ছিল, তা না বুঝে ন্যাকামি করে গেছো। এগুলো তোমার কাছ থেকে কাম্য নয়। আগুন নিভানোর নাম করে আবারও ঘি ঢেলেছে। ঈশা কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থাকে। ও ন্যাকামি করেছে? কিছু বলার জন্য ঠোঁট কেঁপে উঠলেও বলে না। ল্যাপটপটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আদিত্য লক্ষ্য করে বলে, আমার কথা শুনে যাবে তুমি, বেয়াদবি করো না আর। ঈশা কোনো কথা পাত্তা না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। চোখে পানি জ্বলেও সন্তর্পণে বা হাতে তা মুছে নেয়। ও খারাপ লাগাকে যে ঢং ন্যাকামি বলে উপাধি দেয়, তার জন্য চোখের পানি অপচয় করার কোনো মানে হয় না। আসলে সবার কাছ থেকে সবটা আশা করতে নেই। ঈশাই হয়তো বেশি আশা করেছিল, তারই ফল ভোগ করছে। এনা চরকির মতো ঘুরেও অনিরুদ্ধের দেখা পেল না। শেষমেশ রুদ্ধর ক্লোজ ফ্রেন্ড সুদীপ্তর কাছে যায়। ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল। সালাম দিতেই সুদীপ্ত সালামের প্রতি উত্তর দিয়ে বলে, তুমি এখানে? ভাইয়া সারপ্রাইজ আসেনি আজকে? না। আসবে না? মনে হয় না। এনায়া সুদীপ্তের মুখে মুখে বসে বলে, আমাকে একটা হেল্প করতে পারবেন ভাইয়া? সুদীপ্ত চোখে ছোট ছোট করে বলে, দেখো বোন, আমিও তোমাদের মাঝে নেই, এত হেল্প করতে পারবো না আর। আপনি আমাদের মাঝে ছিলেন কখন? আর কিসের এত হেল্প? সুদীপ্ত উত্তর দেয় না। ইনায়া বলে, বলছেন না কেন? প্রাইভেসি ফ্যাক্ট। সব এক ঘাটের গরু। ইনায়া জানে প্রশ্ন করতে করতে মরে গেলে সুদীপ্ত কিছু বলবে না। তাই ইনায়া অন্য প্রসঙ্গে গিয়ে বলে, আপনার ফ্রেন্ড কালকে নিতুর সাথে লাইব্রেরিতে গিয়েছিল কেন? হোয়াট? নিতুর সাথে লাইব্রেরিতে যাবে কেন? কাল তো আমরা বাটা গিয়েছিলাম সবাই মিলে। ইনায়া মোবাইল বের করে স্ক্রিনশটগুলো সুদীপ্তর দিকে মোবাইল তাক করে বলে, দেখুন, ডেট কত কালেরই। ছবিগুলো ভালো করে দেখতে সুদীপ্ত উচ্চস্বরে হেসে ওঠে। ও গড, ছেলেটা মারাত্মক রকমের ফাজিল। ইনায়া কপাল কুঁচকে বলে, মানে? আমাকে কাল নিতুর আইডি ঘেটে ওর বয়ফ্রেন্ডের সাথে কয়েকটা ছবি দিতে বলেছিল। আমিও ওর বয়ফ্রেন্ড সহ লাইব্রেরির ছবিগুলো দিয়েছিলাম। এডিট করে কী অবস্থা করেছে, পুরোই রিয়েলিস্টিক লাগছে। এডিট করা? বিস্ময়ে ইনায়ের মুখটা হা হয়ে আছে। অবশ্যই, ও তো নিতুকে দেখতেই পারে না। কোথায় পেলে এগুলো? স্টোরিতে দিয়েছিল। কপাল কুচকে বলে, কি? আমি দেখলাম না যে। বলে পকেট থেকে মোবাইল বের করে চেক করলো। নেই তো।
ইনায় নিজেই ফেক আইডি থেকে স্টোরিটা বের করে সুদীপ্তকে দেখায়। সুদীপ্ত হেসে বলে, হাইড মেরেছে বোধহয়, মেবি তোমাকে জ্বালানোর জন্য। ইনায়া হা করে থাকে। এডিট করা ছবি আর ও একটু বুঝতে পারল না। এটা নিয়ে সারা রাত ও দুশ্চিন্তা করেছে। বিস্ময় নিয়ে কিছুক্ষণ ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর মনে মনে শয়তানি বুদ্ধি পাকায়, ওকে জ্বালানো না। ইনায়াও কম যায় না। ইনায়া মনে মনে একচোট হেসে বলে, ওয়েট করো চান্দু, তোমাকেও আমি মজা দেখাবো। আজ শুক্রবার। বৃহস্পতিবার দিনটা আদ্রিতের কাছে তুলনামূলক রাশভারী ছিল। ইশাস্তিক লিভ নিয়েছিল। বুধবারে কেবিনের ঘটনার পর থেকে আদ্রিতের কাছে মেয়েটার খোঁজই নি বলতে গেলে। আদ্রিতে অশান্তি লাগছে পুরো। প্রতিদিন রাতে ওদের 1-1.5 ঘন্টার জন্য কথা হতো, কিন্তু সোমবার রাত থেকে ওদের আর কথা হয় না। আদ্রিতের বড্ড হাঁসফাঁস লাগছে। আদিত দোতলা সিঁড়ির মুখে পায়চারি করছে। নিচতলা থেকে বড়দের কথাবার্তা হালকা শোনা যাচ্ছে। ঈশার আব্বু আম্মু, 2 চাচা, ফুফি ফুফা আর মামা এসেছে। ইনায়ার একটা ফ্রেন্ডের মেবি শাওয়ার আজ। ইনায়া সেখানে গিয়েছে। বেবি শাওয়ারে প্রোগ্রামটা না থাকলেও ইনায়াকে আফিয়া সুলতানা এই বাড়িতে আনতেন না। আর ঈশার তো আসার প্রশ্নই ওঠে না। আদিত মনে মনে ক্যালকুলেশন করে, ঈশা তাহলে বাসায় একা আছে। সিঁড়ি বেয়ে নামার সময় ওকে ওর বেস্ট ফ্রেন্ড অতনু কল করে। সিঁড়িতে দাঁড়িয়ে আদ্রিত রিসিভ করে। কই দোস্ত? অতনুর ফুরফুরে মেজাজ। এই তো ধানমন্ডি, তোর কি অবস্থা? এই তো আছি। অস্ট্রেলিয়া যে ঠান্ডা দোস্ত, বাংলাদেশে চলে আয়। এ দোস্ত, তোকে পরে কল দিচ্ছে। হ্যাঁ, বস কল করেছে। ওকে। আদিত ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলে। ড্রয়িং রুমে সকালে কথা বলছে। আদিত আনোয়ার সিদ্দিকের উদ্দেশ্যে বলে, আপু একটু বাইরে যেতে হবে। আনোয়ার সিদ্দিক সকলের দিকে এক পলক তাকিয়ে বলে, কোথায় যাবে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে, তোমার তো উচিত এখানে থাকা। আমতা আমতা করতে করতে চট করে বলে ফেলে, অতনু, আমার ফ্রেন্ড অতনুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর রক্ত লাগবে। আমার আর ওর ব্লাড গ্রুপ 1। আমার যাওয়া উচিত না? আনোয়ার সিদ্দিক বলেন, যাও, তবে দ্রুত ফেরার চেষ্টা করবে। হুমায়ুন কবির পাশ থেকে বলে, রক্ত দিয়ে বাড়ি ফেরার পথে একটা ডাব খেয়েও ভালো করে লাগবে। জি আচ্ছা। আদিত দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। হুমায়ুন কবির অনেক খুশি হয়। বন্ধুর বিপদে বন্ধু তো এগিয়ে যাবে। রক্ত দিতে কি তাড়াতাড়ি চলে গেল। স্বাভাবিক কথাবার্তা চলতে থাকে। বিয়ের ডেট ফিক্সড হয় ঠিক 12 দিন পরে। তবে এসব ভালোর মাঝে সকলে তখনই অবাক হয় যখন আদ্রিতের বয়সী একটা ছেলে ওদের বাসায় আসে। আনোয়ার সিদ্দিক বলে, তোমাকে তো চেনা চেনা লাগছে। আমি অতনু, সাফায়েতের ফ্রেন্ড। এনামুল সিদ্দিক বলে, তোমার না অ্যাক্সিডেন্ট হয়েছে? অতনু মুখ কুঁচকে বলে, না তো, আমার কেন অ্যাক্সিডেন্ট হবে? আমি তো সকালে বাংলাদেশে ল্যান্ড করলাম। তোমার দেশে আসার খবর জেনে কেউ মিথ্যে বলে ওকে নিয়ে গিয়েছে নাকি? ঈশের মামা বলে, মিথ্যে বলে সুযোগই নেই। আমার আসার খবর কেউ জানে না। ইভেন আমি কৌশলে কল দিয়েও কোথাও আছে সেই খবর নিয়ে এখানে এসেছি, ওকেও বলিনি সারপ্রাইজ দেওয়ার জন্য। ড্রয়িংয়ে উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে। আদ্রিত যে মিথ্যে বলেছে তা ধরা পড়ে গিয়েছে। কোথায় যাওয়ার জন্য মিথ্যে বলল কেবল সেটা জানার পালা। আদ্রিতের মুখেই না হয় শুনবে।